ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। 3 দিন পরে বিয়ে। আমার এখনই ইচ্ছে করছে না বাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকে কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকেও একরকম জোর করে রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা বাড়িতে বড় হয়েছে। দুঃখে দুঃখেই কেটেছে সারা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বলার আগে নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায়, প্রেম করে নয়। পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ করেছে আমায়। আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ। অনেকটা হুট করেই বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হলেও কষ্ট পেত। কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের রান্না ব্যস্ত। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি। চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তিন্নি। বাবা মা মারা গেছেন ছোটবেলায়। দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজন চলে যান পরপারে। তখন আমার বয়স 2.5 বছর। তারপরে ঠাঁই হয় নানা বাড়িতে। বাবা মায়ের চাকরি বেশি দিনে ছিল না, একরকম নতুন চাকরি। সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে। সে টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছে, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়। কি কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে, আরো যেন কি কি, এমনটাই বুঝিয়েছেন মামা আমায়। নিজে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিলেন কিনা সেটাও জানি না, কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বেই ছিল। তিনি কিভাবে কি করেছেন জানি না, শুধু বলেছে পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনটা বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে। যখন অনার্স 2nd ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদ্গ্রীব ছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে, যেন মাথা থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না। ভীষণ পছন্দ করেন আমায়। মামা বাড়ি তো থাকার মতো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল, সন্তান হতো না। আরো অনেক অন্যায় করে বছর খানেক ধরে দূরে আছেন ভাসুরের থেকে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে।
রীতা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে এই 3 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে, কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি হয়েছে, আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদরাই রাজি করিয়েছে আমায়। তবু কেমন যেন লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সুযোগ পেলে পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি, সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা বলেছি। সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। আবার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য খারাপ লাগে। ওরা অনেক ভালোবেসেছে আমায়, একদম নিজেদের মেয়ের মতো। তাই তো স্বামীর মৃত্যুর পরেও ওদের কাছে আছি। নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতেও চায়নি। এখানে তো এখনো ভালোই আছি, তাই ওদের মুখের ওপর বিয়ের ব্যাপারে না বলতে পারিনি। আমার ভাসুরের স্ত্রীর নাম রীতা। আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল রীতা ভাবির। আমার স্বামীর মৃত্যুর পরেও ফোন আলাপ হয়েছে ভাবির সাথে। আমার বিয়ের পরে 6 মাসের মতো আমরা একসাথে শ্বশুর বাড়িতে ছিলাম। উনি আপন বোনের মতো ভালোবাসতেন আমায়, কিন্তু ওনার মনের কথা কখনই বুঝতাম না। আমার বিয়ের মাস 6 পরই রীতা ভাবি পালিয়ে যান তার পরকীয়া প্রেমিকের সাথে। আমার ভাসুরের সাথে 7 বছরের সংসার ছিল, বিয়েও করেছিলেন প্রেম করে, কিন্তু রীতা ভাবি বন্ধ ছিলেন। এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক সমস্যা ছিল। মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। কেউ কিছু বোঝা ওঠার আগে পালিয়ে গিয়েছেন কলেজ লাইফের সেই প্রেমিকের সাথে, সেখানে বিয়েও করেছেন। আমার ভাসুরকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন। 1 বছর হলো রীতা ভাবি চলে গেছে সংসার ছেড়ে। আমার ভাসুর নিজেও কিন্তু এখনো ডিভোর্স দেয়নি রীতা ভাবিকে। আমি আইন কানুন সম্পর্কে কম জানি। শাশুড়ি আমায় বলল অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায়। আমার ছেলের সাথে রীতার এখন আর ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই। তোমার কোনো ভয়ও নেই। রীতা ফিরে এলো, আমার ছেলে আর গ্রহণ করবে না। আমার আপত্তি এখানে। রীতা ভাবিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিক। কি সমস্যা ডিভোর্সে? আমার ভাসুর যদিও আর কখনো কথা বলেনি রীতা ভাবির সাথে, তবুও মনে হয় ভাবি ফিরে আসতে পারেন, যেহেতু ডিভোর্স হয়নি। কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছেন ভাবি। তারপরও আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি। যদিও ভাসুরের সাথে এই ব্যাপার নিয়ে আমার আলাপ হয়নি, আলাপ হয়েছে শাশুড়ির সাথে। উনি বারবার বোঝাচ্ছেন ডিভোর্স হয়ে গেছে ধর্মীয় রীতি অনুযায়ী। আমি মনে করি রীতা ভাবির নতুন বিয়েটাই হয়নি। উনি এখন আমার ভাসুরেরই স্ত্রী, কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সে বিয়েই হয় না। এসব ভেবেই সব গুছিয়ে নিয়েছে। এখন সকাল 6:30 মতো বাজে। ফজরের নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন। ভাসুর হয়তো তার রুমে আছেন। ননদরা এখনো আসেনি বিয়ে উপলক্ষে। বাকি মেহমান আসবে আজ বিকেল থেকে। এখন বাড়ি একটু ফাঁকা। আমাকে এখনই পালাতে হবে। আমি গোছানো ব্যাগটা নিয়ে
বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ির পেছন দিয়ে। ছোট একটি গেট আছে, গেট খুলে বের হয়েছে। এটা বাড়ির পেছনের রাস্তা। গেটের সামনে আমাকে অপেক্ষমান দেখে একটা সিএনজি এগিয়ে এসেছে। এ সময়টায় সাধারণত রাস্তায় নীরব থাকে, সিএনজিরও চলাচল কম থাকে, কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম। ভেতরে সম্ভবত একজন যাত্রী আছেন। সিএনজিটা এসে থামলো আমার সামনে। ভেতরের লোকটিকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম। আমার ভাসুরি এসেছেন সিএনজি করে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। উনি নেমে গেছেন সিএনজি থেকে। এখন কি করব বুঝতে পারছি না। সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসবো, মাথা কাজ করছে না। ভাসুর কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলেননি আমার সাথে। সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি। আমি এখনো নীরবে দাঁড়িয়ে আছি। উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন। সিএনজি চলতে শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন, পালিয়ে যাচ্ছিলে নাকি? আমি জবাব দিলাম না। উনি বরাবরই গম্ভীর। গম্ভীর ভঙ্গিতে আমার পানে চেয়ে প্রশ্ন করলেন, তোমারও কি কেউ আছে নাকি? যদি গোপন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও, আমি বাধা দেব না। আর যদি কেউ না থাকে তাহলে আমার হাত ধরো, তোমার হাত আমি কখনো ছাড়ব না। ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন লাগলো। মনে হলো উনি অনেক কষ্ট থেকে এভাবে বলছেন। আমি আর পা বাড়াতে পারিনি। বাড়ির গেটের দিকে ঢুকে যাচ্ছিলাম। ভাসুরও বুঝতে পারলেন আমি ফিরে যাব না। তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন, ধীর কণ্ঠে বললেন, মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও। তুমি যা চাও সেটাই হবে। ধর্মীয় মতে রিতা অলরেডি ডিভোর্সড হয়ে গেছে। তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ওকে ডিভোর্স দিয়েই তোমাকে বিয়ে করব। আমি চুপটি করে রইলাম। উনি আমার চেয়ে বয়সে বেশ বড়, মিনিমাম 10 বছরের মতো হবে। তারপরেও কেন যেন বিশ্বাস এলো ওনার উপরে, যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথায় খুঁজে পাইনি। শাশুড়ি বারবার ওই ডিভোর্সের ব্যাপারটি এড়িয়ে যেতে চেয়েছেন, অথচ উনি কত সহজেই রাজি হয়ে গেলেন। আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথে। উনি আমার হাত ব্যাগটা দিতে দিতে বললেন, যাও চা বানিয়ে নিয়ে আসো, একসাথে চা খাবো। আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। তিনি পেছন থেকে ডেকে বললেন, স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই 7 সকালে। তোমার জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম তো, ওইটাই নিয়ে এসেছি। স্বর্ণকার লোকটা গত রাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে, আসবে 1 সপ্তাহ পরে। উনি চলে গেলে বিয়েতে যদি তোমায় চুড়ি দিতে না পারতাম, তাই সকাল সকাল গিয়ে নিয়ে এলাম। আমি অবাক হলাম ভাসুরের কথা শুনে। কোথায় যেন সুখ সুখ অনুভূত হলো। স্বামীর মৃত্যুর পরে এই প্রথম কারো কথা অনেক বেশি ভালো লাগলো। আমি মনটাকে স্থির করলাম। আর কোনো লুকোচুরি নয়, ভাসুরকে গ্রহণ করব স্বামী হিসেবে। তিনি হয়তো হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।